প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন ডট কম এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 530তম পর্ব। এই পর্বটি বাংলাদেশে আমেরিকান সিপিএ সারোয়ার চৌধুরী। সারোয়ার ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলব, যুক্তরাষ্ট্রে করোনায় ক্ষতিগ্রস্তদের আনএমপ্লয়মেন্ট এসবি লোনের বিভিন্ন তথ্য, সর্বশেষ তথ্য কি, এই বিষয়গুলো আমরা জানবো। আমি প্রথমে সারোয়ার ভাই, আনএমপ্লয়মেন্টের বিষয়ে যদি শুরু করেন, সর্বশেষ কি অবস্থা আনএমপ্লয়মেন্টের নিউ ইয়র্ক স্টেট বা অন্যান্য স্টেটের যে সর্বশেষ যে খবরগুলো আছে যদি আমাদেরকে জানান। আচ্ছা, আনএমপ্লয়মেন্টের ব্যাপারে যেটা আপডেট আমি দিতে পারছি সেটা হচ্ছে যে গত জুলাই মাসের 31 তারিখ আমাদের আনএমপ্লয়মেন্ট যে প্যান্ডেমিক $600 যে ব্যাপারটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। এর পরবর্তীতে যখন সেনেটে যখন বসার সুযোগ হচ্ছিল না, ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা যখন বিভিন্ন বিষয়ে দর কষাকষি করছিল, তখন এই ব্যাপারে আনএমপ্লয়মেন্টের ব্যাপারটা ঝুলেছিল। তখন প্রেসিডেন্ট ট্রাম্প অধ্যাদেশ দিয়ে এই কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরেন যে এভিকশনের ব্যাপারে, আর ধরেন যে স্টুডেন্ট লোনের ব্যাপারে, তারপরে আনএমপ্লয়মেন্টের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন। উনি বলেছেন যে যারা আনএমপ্লয়মেন্ট পাচ্ছিলেন তারা যে যতদিন পর্যন্ত না প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্টটা আবার নতুন করে চালু হচ্ছে না, ততদিন পর্যন্ত কি বলে এটাকে, আমাদের ফেমার যে ফান্ডটা আছে সেই ফান্ড থেকে যে সমস্ত স্টেট জয়েন করবে তাদের পূর্বশর্ত দেয়া হচ্ছিল যে তারা $300 একজনকে দিবে, এবং ফেডারেল যদি $300 দেয়, স্টেট গুলো $100 দিয়ে $400 তাদেরকে দেয়া হবে। এবং আরেকটা জিনিস যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে যে যারা আনএমপ্লয়মেন্টের $100 মিনিমাম পাচ্ছে না তাদেরকে দেয়া হচ্ছে না। তার মানে $100 কম যারা আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাচ্ছেন, তারা রেগুলার আনএমপ্লয়মেন্ট বেনিফিট যদি $100 কমে যায় তাহলে তারা পাবে না। সুতরাং এই পর্যায়ে নিউ ইয়র্ক স্টেট কিছুদিন আগে জয়েন করেছে, আমার মনে হয় 2-3 সপ্তাহ হয়ে গেল, এখন 2 সপ্তাহের মতো হয়ে গেল। এখন নিউ ইয়র্ক স্টেটও যেহেতু অ্যাপ্রুভড, তাহলে নিউ ইয়র্ক স্টেটের যারা পাবে আনএমপ্লয়মেন্ট, যারা পাচ্ছেন, তারা কিন্তু ক্রমানুসারে, অর্থাৎ অবভিয়াসলি এটা সিস্টেমেটিক্যালি তারা কিন্তু এটা অলরেডি জয়েন হয়ে গেছে। সুতরাং যারা আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন, যারা আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, তাদের শঙ্কিত হওয়ার কিছু নেই। তারা যে রেগুলার যে আনএমপ্লয়মেন্টের জন্য যে সার্টিফিকেশন করছেন, সেই সার্টিফিকেশনের ভিত্তিতে তারা আনএমপ্লয়মেন্টটা পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আপডেট। সুতরাং এখন জিনিসটা দেরি হচ্ছে এই জন্য যে সিস্টেম যে একটা ছিল সেই সিস্টেমটাকে আবার নতুন করে এই ক্যালকুলেশন দিয়ে 300 প্লাস 100 করার জন্য যে একটা কম্পিউটার প্রোগ্রামিং এর দরকার হয়, সেই জন্য এটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে সময় লাগছে, কারণ এটা মিলিয়নস অফ রেসিপিয়েন্ট আছে। সুতরাং তাদের জন্য এটা একটু কঠিন হয়ে পড়েছে। শুধু নিউ ইয়র্ক স্টেট না, অনেকগুলো স্টেটের জন্য এটা কিন্তু একটা কঠিন সমস্যার সৃষ্টি করেছে যে নতুন করে আবার প্রোগ্রাম করে সবার টাকা পেমেন্ট করা। আর আনএমপ্লয়মেন্ট ক্ষেত্রে আমি আরেকটা আপডেট দিতে চাই। আমি ইদানিং কিছু ক্লায়েন্ট আমার কাছে এসছে বিভিন্ন সমস্যা নিয়ে, তারা বলছেন যে তারা চিঠি পাচ্ছেন। যেমন মনে করেন যে অনেকেই আমরা প্যান্ডেমিকের সময় কিন্তু অনেকে ভীত সন্ত্রস্ত হয়ে কাজ ছেড়ে দিয়েছি অথবা কাজে যায় নাই। এখন কিন্তু নিউ ইয়র্ক স্টেট তাদেরকে চিঠি দিচ্ছে, বলে যে তুমি কাজ ছেড়ে দিয়েছো, তোমার কোম্পানি বলছে যে তোমার কোম্পানি ওপেন ছিল কিন্তু তুমি কাজ ছেড়ে দিয়েছো। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যারা চিঠি পাচ্ছেন তাদের উপযুক্ত, তারা অনেকেই আনএমপ্লয়মেন্ট যখন ফাইল করেছিলেন তখন বলেছিলেন যে কাজের ক্ষেত্রে তারা সেফ ফিল করছে না, সেই জন্য তারা যেতে পারছে না। তখন আনএমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ লেবার ডিপার্টমেন্ট তাদেরকে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্রুভ করেছে, আনএমপ্লয়মেন্ট দিয়েছে। কিন্তু এখন কিন্তু তারা সেই আনএমপ্লয়মেন্টের রিজনটাকে নতুন করে একটু রিভিজিট করতেছে, অর্থাৎ পুনর্বিবেচনা করতেছে। তারা চিঠি দিচ্ছে, বলে যে তোমার এমপ্লয়ার বলছে যে তাদের দোকানটা খোলা ছিল কিন্তু তুমি কাজে যাও নাই। এখন বিভিন্ন ক্ষেত্রে আমার মনে হয় যে সমস্ত কোম্পানি লেবার ডিপার্টমেন্টকে বলেছে যে তারা খোলা ছিল এবং তারা এমপ্লয়ীদেরকে বলেছে যে তারা কাজে আসার জন্য, আমার মনে হয় তারা পিপিপি লোন পেয়েছে, অনেক পিপিপি লোন পেয়েছে, এবং পিপিপি লোনগুলাকে জায়েজ করার জন্য তারা বলছে যে এখন আমরা এমপ্লয়ীদেরকে ডেকেছি কিন্তু তারা আসে নাই। সুতরাং এই ক্ষেত্রে আপনাদের যারা আনএমপ্লয়মেন্টের এই সমস্ত চিঠি পাচ্ছেন এবং তাদেরকে বলা হচ্ছে যে তোমরা যদি এটা রাজি না হও, তোমাদের
প্রথমে চিঠিটা দিচ্ছে যে তোমরা এত সপ্তাহ থেকে এত সপ্তাহ পর্যন্ত মিথ্যা তথ্য দিয়ে আনএমপ্লয়মেন্ট নিয়েছো, সুতরাং তোমাদের এত টাকা অর্থাৎ উইকলি যা বেনিফিট পেয়েছো তার 10 গুণ অর্থাৎ 10 সপ্তাহের জন্য এটা ফেরত দাও। সুতরাং এটা গেল একটা কথা। এখন এটা থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে কিন্তু আপনাদের অ্যাপিল করতে হবে। অ্যাপিল করলে জাজের আন্ডারে যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জাজের সামনে না, এখন তো সামনে যাওয়ার কোনো ইয়ে নাই, স্কোপ নেই। আপনাদের করতে হবে যে আপিলের জন্য অ্যাপ্লাই করতে হবে। আপিলের টাইম যখন আসবে আপনারা কল দেবেন, ওখানে বাংলা ভাষাভাষী দোভাষী আছে, তারা কিন্তু আপনার বক্তব্যটাকে তুলে ধরতে পারবে। এখন সমস্যা হচ্ছে যে আপনি বলেছিলেন, মনে করেন যে যে আপনি ভীত হয়ে আপনি কাজে যান নাই, ওই সমস্ত ক্ষেত্রে আপনাকে দাঁড় করাতে হবে যে আপনি আসলে কোভিড এর আন্ডারে যে সমস্ত প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্টের জন্য যে কন্ডিশনগুলো ছিল সেই কন্ডিশনগুলো আপনি ফুলফিল করেছেন কিনা। সেই ফুলফিল করতে গেলে যে 10টা 11টা কন্ডিশন ছিল সেই যে কোনো একটার মধ্যে পড়লে আপনি এই আপিলে জিততে পারবেন। সেটা হচ্ছে এটা আনএমপ্লয়মেন্ট রিলেটেড আপডেট। তারপরে আপনি যে আপিলটা কার মাধ্যমে করবে? আপিলটা নিজেই করতে পারবে। আপিলের জন্য তারা একটা চিঠি দিবে, আপিলের জন্য তারা একটা ফর্ম দিবে, সেই ফর্মটা তারা সাইন করে পাঠাবে যে আমি আপিল করতে চাই। এখানে কোনো অ্যাটর্নি জানা লাগবে না আপনাদের মতো সিপিএ বা এটা আসলে ওখানে চিঠির মধ্যে বলাই আছে যে এখানে কোনো সিপিএ অথবা অ্যাটর্নির দরকার নাই। তুমি ইচ্ছে করলে নিজেও করতে পারো, তুমি কোনো আত্মীয়স্বজনকেও অ্যাটর্নি নিয়োগ করতে পারো, তুমি একজন সিপিএ এর আন্ডারে কাজ করতে পারো, সিপিএ কে নিয়োগ করতে পারো, একজন অ্যাটর্নিকেও নিয়োগ করতে পারো। এবং সাথে সাথে তারা ওই লিস্টের মধ্যে কতগুলো ফ্রি অ্যাটর্নি সার্ভিসের একটা লিস্ট দিয়ে দেয়। সেই ফ্রি অ্যাটর্নি সার্ভিসটা তারা গ্রহণ করতে পারবে। তারা যদি আপনার কেসটা করে তাদের যে ফি সেটা কিন্তু নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার পে করবে। সুতরাং আপনারা যদি ফ্রি অ্যাটর্নি পেয়ে যান তাহলে কিন্তু তারা হেল্প করতে পারবে আমার অ্যাটর্নি সাপোর্টের ক্ষেত্রে। এখন এই যে আর কি কি ক্ষেত্রে চিঠিগুলো আসছে যেটা বললেন যে এই চিঠিগুলো আসছে বিভিন্ন ক্ষেত্রে, মনে বলছে যে এটি যে ফ্রজুলেন্টলি তুমি বলেছো, মিথ্যা তথ্য দিয়েছো, এই সমস্ত কথা বলে তারা এই চিঠিগুলো পাঠাচ্ছে। বলে যে তোমাকে এত তারিখে বলা হয়েছিল যে তোমাকে কাজে যাওয়ার জন্য, তুমি বলছো যে কাজ নাই, কিন্তু এমপ্লয়ারের সাথে যোগাযোগ করার পরে জানতে পেরেছি তোমাদের দোকানটা খোলা ছিল। যেমন বার্গার কিং, ম্যাকডোনাল্ড, ওরা বলে যে আমাদের দোকান তো খোলা ছিল এবং তাদেরকে ডেকেছি, তারা আসে নাই। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে একটু আমার খুব সম্ভব আমার মনে হয় যে তারা সরকারের কাছ থেকে পিপিপি লোনের জন্য মাধ্যমে অনেক মিলিয়নস অফ ডলার তারা পেয়েছে এবং সেই টাকাগুলাকে, সেই অর্থগুলাকে জায়েজ করার জন্য, সেই লোনগুলাকে জায়েজ করার জন্য তারা বলছে যে আমরা তো খোলা ছিলাম এবং আমরা চাইছি যে তারা আসুক, কিন্তু তারা আসে নাই। সেই সমস্ত ক্ষেত্রে অনেকে একটা ডিফেন্স দেখাচ্ছেন যে আমি তো ডাক্তারের সার্টিফিকেট আছে। ডাক্তারের সার্টিফিকেট এখন কোভিড এর যে 13টা রুল ছিল সেই রুলের মধ্যে যদি পড়ে, আপনি যদি ডাইরেক্টলি ইম্প্যাক্টেড বাই কোভিড তখন এটা অন্য কথা, আর যদি আপনি ভয়ের কারণে যদি হয়ে যান সেটা অন্য কথা। সুতরাং আপনাকে দেখতে হবে যে কি কি কারণ রয়েছে, যে 13টা কারণ রয়েছে আমি ঠিক মুখস্থ বলতে পারবো না। কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য কি কি ছিল সেখানে? যে উল্লেখযোগ্য ছিল যে আপনি যদি ডাইরেক্টলি কোভিড এফেক্টেড হন, আপনার পরিবারের কেউ যদি কোভিড এর দ্বারা যদি মারা যায়, আপনার ছেলে, মনে করেন যে আপনার ছেলে মেয়েদের জন্য আপনিই একমাত্র সম্বল, যেখানে আপনি না থাকলে আপনি তারা করতে পারবে না, তারা টিকে থাকতে পারবে না, এবং আপনি যদি কোভিডে আক্রান্ত হন তাদের জন্য বিরাট অসুবিধা হবে। তারপরে মনে করেন যে একটা ছিল যে আপনার বাচ্চা স্কুলে যেতে পারছে না, স্কুলে যাচ্ছে না, স্কুল বন্ধ, সুতরাং আপনার টেক কেয়ার করতে হচ্ছে। এই সমস্ত প্রায় 13টা নিয়ম আছে। সুতরাং এটা যারা জানতে চাইবেন তারা হয়তো একজন সিপিএ অথবা অ্যাটর্নির সাথে যোগাযোগ করে এই আইনগুলা, এই কন্ডিশনস গুলা, অথবা তারা নিজেরাই ডিপার্টমেন্ট অফ লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে ওই 13টা রুল দেখতে পারবে যে কি কারণে তারা অ্যাভেলেবল ছিল না এবং কাজের জন্য অ্যাভেলেবল ছিল না, অথবা তারা কাজ করতে পারে নাই এবং তারা কাজের গেলে তারা একটা সেফ প্লেস হিসাবে তাদের কাজের স্থানটা পরিচিত হয়, মানে চিহ্নিত হয় নাই, সেই জন্য তারা যায় নাই অথবা যাইতে পারে নাই। এখন মনে করেন যে আপনি কাজ পেয়েছেন, আপনাকে বলা হচ্ছে তোমার কাজ শুরু হবে, কিন্তু ইতিমধ্যে কোভিড এর জন্য আপনার লোকেশনটা বন্ধ হয়ে গেছে, তখন কিন্তু এটাও আপনার আনএমপ্লয়মেন্টের একটা কারণ। সুতরাং এরকম 13টা কারণ আছে, 13টা কারণ আছে। সেই কারণগুলোর যে কোনো একটা যদি আপনি জাজের সামনে উপস্থাপন করতে পারেন ভালো করে,
বলতে পারেন যে এইটাই হচ্ছে কাজ কারবার, এই জন্য আমি আনএমপ্লয়মেন্টটা কন্টিনিউ করেছি, তখন আপনাকে হয়তো ওই টাকাগুলো ফেরত দিতে হবে না। তবে যদি ফেরতও দিতে হয় তাহলে কিন্তু মনে রাখতে হবে যে আপনাকে ফেরত দিতে হবে প্লাস 15% তারা একটা ড্যামেজ চার্জ করবে, পেনাল্টি চার্জ করবে, এই টাকাটা আপনাকে ফেরত দিতে হবে। এবং সেটা তো রেকর্ডে থাকবে ভবিষ্যতের জন্য কি ক্ষতি হতে পারে এই যদি ভবিষ্যতের জন্য আনএমপ্লয়মেন্টটা এটা গিলটি হয় তখন কি হবে? এটা মনে করেন যে এটা এখন সরি আপনার জি সারোয়ার ভাই। জি সারোয়ার ভাই। বিচ্ছিন্ন হয়েছে প্রিয় দর্শক, আমরা আবারও সারোয়ার ভাইয়ের সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি। দর্শক আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমাদের সাথে আমরা বুঝতে পারছি না এই মুহূর্তে। আমরা যে বিষয় নিয়ে আমরা কথা বলেছি আনএমপ্লয়মেন্টের বিভিন্ন তথ্য, সর্বশেষ তথ্য আমরা তার কাছ থেকে জেনেছি। তিনি যে বিষয়গুলো বলেছেন, আনএমপ্লয়মেন্টে যারা ইতিমধ্যে ছিলেন বিভিন্ন অনিয়মের জন্য চিঠি দেওয়া হচ্ছে এবং যারা এসব চিঠি পাচ্ছেন তারা নিজেরা অথবা তাদের এখনের মাধ্যমে সিটির মাধ্যমে অথবা এজেন্টের মাধ্যমে এই বিষয়টা আপিল করার সুযোগ রয়েছে, এই বিষয়টা তিনি বলেছেন। আর প্রিয় দর্শক, আজ জি সারোয়ার ভাই। জি হ্যাঁ শুনছি সারোয়ার ভাই, জি বলছিলেন। হ্যাঁ জি জি, যে বিষয়টা বলছিলেন যে আনএমপ্লয়মেন্টের যে অনিয়মের যে বিষয়টা। হ্যাঁ এটা ওই প্রথমত টাকাগুলো ফেরত দিলেই মোটামুটি তারা এটা রিলিজ হয়ে যাবে। আর ওইটা যারা ধরেন গিলটি সাব্যস্ত হবে বা দোষী সাব্যস্ত হবে তাদের না, এখানে গিলটি বলতে মনে করেন যে জাজ বলবে যে তোমার আপিলটা ডিনাই করলাম, তখন তাদের কাছে যে অর্থটা চাওয়া হয়েছে সেটা ফেরত দিতে হবে। কিন্তু ভবিষ্যতের জন্য রেকর্ডে তো বিষয়টা থাকবে। ভবিষ্যতে এরকম যারা এই সমস্যা যারা অভিযুক্ত হবেন, প্রমাণিত হবে, তাদের কি ভবিষ্যতে কি হইতে পারে? না, ভবিষ্যতে মনে করেন যে এই ক্ষেত্রে যদি এটা হয়ে যায়, সাব্যস্ত হয়ে যায়, এখন এটা এক্স্যাক্টলি আমি বলতে চাই না, যে না জেনে একটা কথা বলতে চাচ্ছি না। এটা হয়তো রেকর্ডে কি ধরনের রেকর্ডে থাকবে, আইআরএস এবং লেবার ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের জন্য তো সেটা একটা রেকর্ড থাকবে সেখানে। এটা একটা রেকর্ড থাকবে। ভবিষ্যতে যদি তাদের কোনো আনএমপ্লয়মেন্ট হয়, ক্লেম করতে হয়, তখন হয়তো দে উইল বি ডিনাইড, তারা হয়তো ডিনাইড হবে। এটাই হচ্ছে ওখানে বলা আছে
যে ভবিষ্যতে তুমি ডিনাইড হতে পারবা তুমি যদি এটা যদি ফয়সালা না করো। এটা বলেই দিয়ে চিঠির মধ্যে বলা আছে। স্যার আরেকটা বিষয় যে আমরা শুনেছি যে আনএমপ্লয়মেন্ট, এবারে যে আনএমপ্লয়মেন্টটা সরকারিভাবে দেওয়া হয়েছে সেটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরকম আর নজির বিহীন এরকম আর হয়নি, যে যারা ওইভাবে সবাইকে দেওয়া হয়েছে, যারা অ্যাপ্লাই করছে সবাইকে দেওয়া হয়েছে। তো এমনও তো শোনা গেছে যে যারা এমপ্লয়ি ছিল না, এমপ্লয়মেন্টে ছিল না, তারাও আনএমপ্লয়মেন্টের সুযোগ নিয়েছে এরকম কথা শোনা যাচ্ছে। এরকম যদি ঘটে থাকে তাহলে কি হবে? জি জি, এটা আনএমপ্লয়মেন্ট এটা শোনা যাচ্ছে এই জন্য যে মনে করেন এই যে প্যান্ডেমিকের জন্য যে পরিমাণ অর্থ সরকার থেকে বরাদ্দ করা হয়েছে এবং যে পরিমাণ যে সমস্ত কাজের জন্য অথবা যে সমস্ত কন্ডিশনের জন্য আনএমপ্লয়মেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে, যখন মার্চ এপ্রিলের দিকে যখন তুঙ্গে মানে আনএমপ্লয়মেন্টের অথবা করোনা ভাইরাসের প্রকোপ তুঙ্গে, তখন কিন্তু ফেডারেল গভর্নমেন্ট চাচ্ছিল না যে লোকজন এটা অর্থনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত হোক। তখন সবাই যারা অ্যাপ্লাই করেছে, যারা আগে জীবনে কোনো কাজ করে নাই তারাও অ্যাপ্লাই করেছে। কিন্তু আনএমপ্লয়মেন্টের পূর্ব শর্ত হচ্ছে যে ইউ হ্যাভ টু বি এমপ্লয়েড, আপনার কাজ থাকতে হবে, কাজ থাকলেই আপনি আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাবেন। কিন্তু শুধু আমাদের কেন, আমাদের পুরা জাতির জন্য এটা একটা ছিল যে একটা মহা সুযোগ। সেটা হচ্ছে যে কাজ না থাকলেও তারা বলছে যে আমি কাজ খুঁজছিলাম, আমি পাই নাই, করোনা ভাইরাসের জন্য পাই নাই। সুতরাং কন্ডিশন গুলো এত সোজা করে দেওয়া হচ্ছিল যে অনেকেই এটাকে এটাকে সদ্ব্যবহার করেন নাই। সুতরাং এই সদ্ব্যবহার না করার জন্য এখন যেহেতু করোনা ভাইরাসের প্রকোপ কমে গেছে এবং আনএমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট একটু শক্ত সামর্থ্য হয়েছে, তারা চাচ্ছে যে এই জিনিসগুলোকে এখন রিভিউ করতে, কারা কারা পেয়েছে তাদেরকে রিভিউ করতে, কারা কোন কন্ডিশনে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছে সেগুলো একটু রিভিউ করতে, এবং সে রিভিউ করার ফলে যদি তারা টাকা পয়সাগুলো ফেরত পেয়ে যায়, এক একজনের কাছ থেকে যদি $15,000-16,000 করে যদি ফেরত নিয়ে আসতে পারে, তাহলে অনেকটা তাদের প্রচুর একটা অর্থের সংকলন হবে। এটাই আমার ধারণা। এই ক্ষেত্রে যারা করেন নাই তারা হয়তো একটু সাবধান হবেন, তারা কোন কন্ডিশনে তারা অ্যাপ্লাই করেছেন, তাদের কোনো ট্যাক্সের ব্যাকগ্রাউন্ড আছে কিনা। অনেকেই অ্যাপ্লাই করেছেন, বলেছেন যে আমি কাজ করি, ক্যাশে কাজ করি, কিন্তু এখন পর্যন্ত হয়তো আনএমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট হয়তো চায় নাই যে তোমার ক্যাশে কাজ করছো তার প্রমাণটা কোথায়। সেই ক্ষেত্রে তারা চাইতে পারে যে তোমার ট্যাক্স রিটার্নের কপিটা চাইতে পারে, তোমার যে প্রফিট এন্ড লস স্টেটমেন্ট আছে সেটা আমাদের কাছে পাঠাও, এই সমস্ত জিনিসগুলো চাইতে পারে। সুতরাং যারা কোনো ডকুমেন্ট ছাড়া আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন তারা একটু সাবধান হয়ে যান। তারা হয়তো তাদের সিপিএ, তাদের ট্যাক্স অ্যাকাউন্টেন্ট, তারা যেখানে ট্যাক্স ফাইল করেছেন তাদের সাথে আলাপ করে জেনে নিন যে তারা গত বছরের এই ট্যাক্স রিটার্নটা কিভাবে তাদের যে ইনকামের কথা বলেছেন সেটা আপডেট করতে পারে। যারা এরকম সরল ভাই এরকম ধরেন বুঝতে পারেন অথবা ভুল তথ্য দিয়ে যারা আনএমপ্লয়মেন্ট নিয়েছে তাদের ফাইলটা তো আবেদনটা তো এখনো বহাল আছে, সেই ক্ষেত্রে নতুন যে আনএমপ্লয়মেন্টের যে অ্যামাউন্টটা আসছে, যে প্যান্ডামিকের যে অংশটা আসছে, সেখানে থেকে তারা কি সেখান থেকে রিলিজ হয়ে যাওয়াটা ভালো কিনা, যদি তাদের এরকম কোনো যথাযথ ডকুমেন্ট না থাকে, সেক্ষেত্রে কি পরামর্শ আপনার? অবশ্যই যে জিনিসটা একটু রিজনেবলি আমরা যে কোনো একজন বিবেকবান মানুষ মনে করবে যে আমি যদি কোনো একটা ভুল করে থাকি, সেটা ভবিষ্যতে সেই ভুলটাকে ঢাকার জন্য আরো 10টা ভুল করবো কেন, তখন তারা হয়তো কাজের ক্ষেত্রে চলে গেল। এখন মনে করেন যে আপনি যদি কাজ করেন এবং আনএমপ্লয়মেন্ট নেন, সেটা হচ্ছে এক ধরনের ফ্রড। আপনি যদি কাজ কম করেন এবং আপনি যদি কাজ 5 দিন করেন, বলেন যে আমি 3 দিন কাজ করেছি, সেটাও একটা ফ্রড। এই সমস্ত মিথ্যা তথ্য দিয়ে আপনি সরকারের কাছ থেকে অর্থ নেওয়াটা সবসময় একটা ফ্রড হিসেবে গণ্য হয়। সুতরাং এটা থেকে আমরা চাইবো যে যখন আমরা বুঝতে পারবো যে আমি এটা ভুল করছি, তখন অবশ্যই আমাকে এটা থেকে বিরত থাকতে হবে। এই প্যান্ডেমিকের জন্য অনেক ক্ষেত্রে এটাকে শিথিল করা হয়েছিল। সুতরাং শিথিল করা হয়েছিল মানে এই নয় যে আমরা এটা সুযোগ নেব। এই সুযোগ যাতে না নেই, সেটার জন্য আমাদেরকে নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে এবং বলতে হবে যে আমি যেটা সুযোগ নিয়েছিলাম এখন আমি নিতে চাই না। এখন যদি নেই তাহলে হয়তো আমার বিপদ হতে পারে। কারণ আজকে হয়তো আজকের এই সপ্তাহে হয়তো আপনি বিপদ মুক্ত আছেন, কিন্তু 2 সপ্তাহ পরে যে আপনি বিপদের মধ্যে পড়বেন না এর কোনো
গ্যারান্টি এটা নেই। তো আনলিমিটেড সময়, যে কোনো সময় এই বিষয়গুলো রিভিউ দিতে পারে, যে কোনো সময়, এটা কোনো লিমিটেশন নাই, এটা যে কোনো সময় আপনার এই কাগজটা, আপনার ফাইলটা আসতে পারে যে তুমি এই তথ্য দিয়েছিলে। এখন বুঝতে হবে যে কোন তথ্য দিয়েছিলেন এবং কোন এমপ্লয়ার আপনি কোন এমপ্লয়ার আন্ডার কাজ করেছেন, সেই সমস্ত জিনিসগুলো আপনার হাতের কাছে রাখতে হবে। এবং এটাকে আপনার যদি আপিল করতে হয় তখন বলতে হবে যে এই কারণে আমি, শুধুমাত্র অনেকেই এখন দেখা যায় যে বলে যে আমি ডাক্তার বলেছিল যে আমি বাসায় থাকতে, ডাক্তার বাসায় থাকতে বললেই এখন কিন্তু লেবার ডিপার্টমেন্ট সেই আগের যে নমনীয় ভাব ছিল সেটা কিন্তু তাদের মধ্যে নেই। এখন তারা অনেক ক্ষেত্রে সেই কোভিড পূর্ববর্তী যে আইন কানুন ছিল সেগুলাই বলবৎ করতে চাচ্ছে। সুতরাং আপনাদের এখন যদি আপিল করতে হয়, আপিল করতে গেলে আপনার ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ জাজের কাছে গিয়ে বলতে হবে যে কোভিড এর এই কারণেই আমি এই প্যান্ডামিক আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা পাওয়ার জন্য যোগ্য ছিলাম। এখন প্যান্ডামিক আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স যোগ্য ছিলেন, যখনই আপনি প্যান্ডামিক আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের যোগ্য ছিলেন, তার মানে আপনি মিনিমাম নিউ ইয়র্ক স্টেট আনএমপ্লয়মেন্টটা নিয়েছেন। সুতরাং নিউ ইয়র্ক, আপনি অনেকেই হয়তো বলতে পারে যে আমি তো প্যান্ডেমিকের জন্য অ্যাপ্লাই করেছিলাম, প্যান্ডেমিকের সাথে সাথে কিন্তু আপনি রেগুলার মিনিমাম আনএমপ্লয়মেন্টটা পেয়েছেন। এখন এই রেগুলার মিনিমাম আনএমপ্লয়মেন্টটা পাওয়ার কারণে নিউ ইয়র্ক স্টেট আপনার কাছে চিঠি পাঠাচ্ছে যে তোমাকে এত টাকা মিনিমাম দিয়েছি, এত টাকা প্যান্ডেমিক দিয়েছি। এখন আমাদের মনে হয় যে আমরা তোমাকে এই অর্থটা তুমি ভুল তথ্যের দ্বারা তুমি নিয়েছো, এখন তুমি আমাদেরকে এই টাকাটা ফেরত দাও। আপনি যদি টাকাটা ফেরত দিতে পারেন তাহলে তারা আর পার্সু করবে না। আর যদি আপনি ফেরত না দেন তাহলে আপনি যদি আপিল করেন তখন আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যে তথ্যের উপর ভিত্তি করে আনএমপ্লয়মেন্টটা নিয়েছেন সেটা বহাল থাকুক, সেটাই আপনি চাইবেন। এবং যে 10টা 13টা কারণ কথা বলেছি, সেই কারণগুলোর যে কোনো একটা যদি আপনি করতে পারেন, ফিট করতে পারেন, তাহলে কিন্তু জাজ আপনার পক্ষে রায় দেওয়ার সম্ভাবনা আর যে অত্যন্ত ফ্রডের উচ্চ। কথা বললেন, যদি ফ্রডে প্রমাণিত হয় ফ্রডটা, তাইলে সেক্ষেত্রে কি হবে? সে ফ্রড প্রমাণিত হলে তার জেল জরিমানা হতে পারে, তার 15% পেনাল্টি হতে পারে, তার টাকা যেটা দিয়েছে সেটা ফেরত দিতে হতে পারে। এই 3টা জিনিস। সেই বিষয়টার মধ্যে জি এখনো জি। আর সেইভাবে। জি, ভবিষ্যতে আনএমপ্লয়মেন্টের জন্য অযোগ্য ঘোষণা করা হবে। আর ওই যে ধরেন যারা কাজে ইতিমধ্যে ধরেন আনএমপ্লয়মেন্ট যে জুলাইতে শেষ হয়ে গেল, এর মধ্যে যারা কাজে যোগদান করেছে, আবার যে নতুন যে আনএমপ্লয়মেন্টের যে ট্রাম্পের নির্বাহী আদেশ যেটা হয়েছে, সেখানকার সেই সুযোগটা কি তারা আবার নিতে পারবে কিনা, যদি যারা কাজে যোগ দিয়েছে? না না, কাজে মনে করেন আপনি কাজে যোগদান করলেন, আপনার 3 সপ্তাহ পরে আবার ফায়ার হয়ে গেলেন, 3 সপ্তাহ পর ফায়ার হয়ে গেলেন, আপনি আবার সার্টিফিকেশন করতে পারবেন, আপনি আবার সেই আগের মতো আনএমপ্লয়মেন্ট, যেটা নিউ ইয়র্ক স্টেট আনএমপ্লয়মেন্ট এজ ওয়েল এজ আপনার ফেডারেল প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট যেটা $400 করে দেওয়া হচ্ছে সেটাও পাবেন। আবার যদি আর কিছুদিন বাদে মনে করেন আগামী মাসে এটাকে বলা হলো যে না $600 করে দেওয়া হবে, তখন আপনি $600 ফেরত পাবেন। আপনি একবার কাজে জয়েন করলেন, তার মানে এই নয় যে আপনার আনএমপ্লয়মেন্টের বেনিফিটটা একদম ক্লোজ হয়ে গেল। বেনিফিটটা ক্লোজ হবে যখন আপনার বছরটা শেষ হয়ে যাবে। আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট ইয়ার, যেটা আপনি প্রথমে থেকে আপনার জন্য স্থায়ী করা হয়েছিল, যে আপনি আগামী 2021 সালের মার্চ মাস পর্যন্ত আপনি বেনিফিট পাবেন। এখন এই বেনিফিটের ভেতরে আপনি ইচ্ছা করলে 10 বার ফায়ার হতে পারেন। আপনি কাজে একটাতে গেলেন, ফায়ার হয়ে গেলেন, আবার আপনি আনএমপ্লয়মেন্ট আসলেন, 2 মাস 2 সপ্তাহ আনএমপ্লয়মেন্ট পেলেন, আপনি আবার ফায়ার হয়ে গেলেন, অথবা আপনার কাজ চলে গেল, আপনার দোকান বন্ধ হয়ে গেল, আপনি এইভাবে এই বছরের মধ্যে আপনি সেটা চালু রাখতে পারবেন। আবার যদি মনে করেন যে আপনি এর পরের বছর গিয়ে যদি আনএমপ্লয়েড হয়ে যান, আবার যদি নতুন করে করতে হয়, তখন আপনার যে আনএমপ্লয়মেন্টের নিয়ম কানুন আছে যে 6 মাস কাজ করতে হবে, তারপরে আনএমপ্লয়মেন্ট ফাইল করতে হবে, ওই নিয়মটা আবার ফলো করতে হবে। কিন্তু ওই যে সাময়িকভাবে যদি মানে সে তার কাজে এমপ্লয়মেন্ট হলো, আবার আনএমপ্লয়মেন্টে যাবে, তখন কি আবার অ্যাপ্লাই করতে হবে তাকে, নাকি দরকার নেই? না না, তাকে আর অ্যাপ্লাই করতে হবে না যদি তার এই বছরের মধ্যে হয়। তার জন্য যে বেনিফিট ইয়ার যেটা নির্ধারিত হয়েছে, যারা মার্চ মাসে এই বছর মার্চ মাসে যারা অ্যাপ্লাই করেছেন, অথবা এই বছর মার্চ মাস থেকে যারা বেনিফিট পাচ্ছেন, তাদের বেনিফিট ইয়ার শেষ হবে কিন্তু আগামী বছর মার্চ মাসের দিকে। এই যে মার্চ টু মার্চ যে এক বছরের যে একটা বেনিফিট ইয়ার, এর মধ্যে সে যদি দুবার ফায়ার হয়ে যায় অথবা দোকান বন্ধ হয়ে যায়, তখন কিন্তু সে আবার সার্টিফিকেশন করতে হবে যে শুধু তার কোনো সার্টিফিকেশন করলেই হবে? নতুন করে সার্টিফিকেশন করলেই হবে। আর যারা তখনকার ধরেন আনএমপ্লয়মেন্ট, যারা তখন যায়নি,
এখন যারা নতুন ভাবে যাদের জব এই মুহূর্তে যাবে আনএমপ্লয়মেন্টে, কি তারা যাওয়ার সুযোগ থাকবে, যেতে পারবে কিনা তারা, এবং অবশ্যই গেলে যেতে পরে পারবে। সেই প্যান্ডামিকের সেই সেই ইয়েটা পাবে কিনা? পাবে। আনএমপ্লয়মেন্ট এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। এখন যদি কেউ আনএমপ্লয়েড হয়ে যায়, মনে করেন যে একজন লোক সে হসপিটালে কাজ করতো, হসপিটাল তার বন্ধ হয়নি, সে মনে করেন যে জুলাই মাস আগস্ট মাস পর্যন্ত কাজ করেছে, তারপর হসপিটালের যে কোনো কারণে হোক তার চাকরি চলে গেছে, তখন সে আনএমপ্লয়মেন্ট পাবে। কিন্তু তার মানে এই নয় যে সে মার্চ মাস থেকে আনএমপ্লয়মেন্ট দাবি করবে। আর ইন দ্য মিন টাইম আরো কিছু কিছু জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, যে অনেক লোক আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, কিন্তু সাথে সাথে তারা এমপ্লয়ারের কাছ থেকে ভ্যাকেশন পে, তারপরে মনে করেন যে সিক লিভ, এই সমস্ত চেকগুলা পাচ্ছেন। তখন তাদেরকে কিন্তু সাবধানে এই সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করতে হবে। অর্থাৎ তারা যে 2 সপ্তাহ যদি পয়সা পেয়ে থাকেন, 3 সপ্তাহ পয়সা পেয়ে থাকেন, তাদেরকে কিন্তু 3 সপ্তাহ আনএমপ্লয়মেন্ট বন্ধ রাখতে হবে। এটাই হচ্ছে নিয়ম। আপনি আনএমপ্লয়মেন্ট নিবেন, ওইটাও নিবেন, সেটা হবে না। মানে ওই এই ক্ষেত্রে সুযোগটা নিলে আরেকটা এখানে কথা, আনএমপ্লয়মেন্টটা সাময়িকভাবে বন্ধ রাখতে হবে তাকে, সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। আবার যখন আপনাকে এই বলতে সময় হবে ই যে হবে তখন হ্যাঁ, আবার সে চালু করতে পারবে। আবার সে চালু করতে সার্টিফিকেশন করলে বলবে যে আমি ওয়ার্ক করেছি, 1 সপ্তাহ কাজ করেছি। যদি সার্টিফিকেশন যদি করতে হয় যে আমি কাজ করেছি, আমি 500 টাকা পেয়েছি, এটা বলতে হবে। সে বললে আনএমপ্লয়মেন্টের যে বেনিফিটটা আসবে না। কিন্তু এর পরের সপ্তাহে গিয়ে যখন সে আবার নতুন করে সার্টিফিকেশন করবে, তখন বলবে যে আমি গত সপ্তাহে আমার কোনো কাজ ছিল না, আমি অ্যাভেলেবল ছিলাম, আমি কাজের জন্য উৎসাহী ছিলাম, আমি কাজ করছিলাম। এই 3টা কন্ডিশন তার ফুলফিল করতে হবে। স্যার, এরকম কোনো বিষয় আপনার জানা আছে কিনা যে ওই সময় প্যান্ডামিকের সময় প্রথম দিকে আবেদন করার পরে বিভিন্ন কারণে পায় নাই, বা তারা সেইভাবে সুযোগ, মানে কোনো কারণে তারা পায় নাই, তারা কি এখন কিছু করার সুযোগ আছে কিনা এই সময়টা, অবশ্যই তাদের বা যে কোনো ব্যাকডেটে তারা পাবে কিনা যদি আনএমপ্লয়মেন্টের সেই সময়টার যেরকম ডকুমেন্ট তাদের কাছে থাকে? কোনো কারণে যদি না পেয়ে থাকে, এটা বিভিন্ন কারণে হতে পারে, এটা টেকনিক্যাল কারণে হতে পারে, অথবা তাদের ভুলের জন্য হতে পারে, অথবা সিস্টেমের ভুলের জন্য হতে পারে। সুতরাং তাদের সবকিছুই কিন্তু আপিল করার সুযোগ আছে, এটা নতুন করে আপিল করার সুযোগ আছে। সুতরাং এটাতে শঙ্কিত হওয়ার কিছু নাই। অনেকে হয়তো দেশের বাইরে ছিলেন, কিন্তু এটা সম্ভব না, দেশের বাইরে থেকে আর আবেদন করা যাবে না। মনে করেন যে কেউ আসলো, আনএমপ্লয়মেন্টের নিয়মটা হচ্ছে যে আপনার যেদিন কাজ চলে যাবে তার পরের দিনই কিন্তু আপনি আনএমপ্লয়মেন্টের অ্যাপ্লাই করার যোগ্য। কেউ যদি 2 মাস বসে থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু সিস্টেমের বাইরে হয়ে গেল। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না। কিন্তু যারা আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন কোনো কারণে, টেকনিক্যাল কারণে, অথবা তাদের এমপ্লয়ারের কোনো একটা কমপ্লেইন পাওয়ার জন্য তারা হয়তো আনএমপ্লয়মেন্টটা নিতে পারে নাই, তখন তাদের কেসটা চালু রাখা যাবে। যখন চালু হবে, তখন কিন্তু তাদের পক্ষে যদি রায়টা আসে, তারা পূর্ববর্তী যেই মাসগুলোর জন্য পায় নাই, যেই সপ্তাহগুলোর জন্য পায় নাই, ওই বেনিফিটগুলো আবার পাবে। সে সময় থেকে তারা পুরোটাই পাওয়ারটা হয়তো পাবে। তো যারা ধরেন আপনি বললেন যে দেশে যারা ছিল এখন আসছে, বা 2-1 মাস আগে আসছে, তাদের ক্ষেত্রে তাদের এই ক্ষেত্রে তাদের যদি তারা জবটা না পায়, তখন তাদের সেই ক্ষেত্রে কি হবে, তারা কি সেটা যোগ্য হবে কিনা? এখন আনএমপ্লয়মেন্ট নিয়ম হচ্ছে যে আপনি যখনই অ্যাপ্লাই করবেন, তখন জাস্ট পূর্ববর্তী দিনের জন্য অথবা পূর্ববর্তী সপ্তাহের জন্য আপনি আনএমপ্লয়মেন্ট বেনিফিট জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনি 3 মাস বাদে অথবা 6 মাস বাদে এসে যদি বলেন যে আমার চাকরি চলে গেছে মার্চ মাস থেকে, তখন এটার জন্য কিন্তু আনএমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট এটাকে ডিনাই করতে পারে, বলে যে তোমাকে তুমি এতদিন পর্যন্ত অ্যাপ্লাই করো নাই কেন। কেউ যে দেশে ছিল, দেশ থেকে এখন আসছে, মনে করেন এখন আসার পর তার যে পূর্বের কাজটা ছিল সেই কাজটা নেই, সেই ক্ষেত্রে সে কি এখন করবে? এখন যদি মনে করেন যে কেউ দেশ থেকে এসছে, যদি প্রমাণ করতে পারে যে কোভিড এর কারণে, যে কোনো কোভিড-19 এর জন্য সে লকডাউন হয়ে গেছিল, ওখান থেকে আসতে পারে নাই, বিভিন্ন এই সমস্ত কারণ যদি সে যথাযোগ্যভাবে যদি প্রয়োগ করতে পারে, তাহলে কিন্তু তার আনএমপ্লয়মেন্ট গুলা, বেনিফিট গুলা পাওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। সেখানে আছে। আর সারুল ভাই, যে নিউ ইয়র্ক স্টেট আমরা প্রথম শুনছিলাম যে স্টেটের যে $100 সেটা দেওয়ার বিষয়টা সিদ্ধান্ত হয় না, এখন কি সেটা কি দেওয়া হবে এই সময়টা? এটা দেয়া হবে নিউ ইয়র্ক স্টেট, আমার মনে হয় $100 আর ফেডারেলে 300, মোট $400 পাবে। $300। হ্যাঁ, সেটা কিন্তু ওই যে নির্ভয়া দেশে যে পেমেন্টটা, যে বরাদ্দটা ছিল, যে বরাদ্দ এখান থেকে দেওয়া হবে, সে শুনেছি যে সেখানে তো পর্যাপ্ত পরিমাণ ফান্ড, মানে পুরোপুরি চালানোর মতো, যে নির্ধারিত এত সময় দীর্ঘ সময় হ্যাঁ চালানোর মতো। শুনেছিলাম গভর্নর বলছিল যে আমাদের পর্যাপ্ত ফান্ড নাই, অথবা আমরা
এটা দিতে পারছি না, কিন্তু লাস্ট মোমেন্টে আমার মনে হয় 2 দিন আগে শুনলাম যে আলটিমেটলি এটা দেওয়ার জন্য সম্মত হয়েছে। এবং এমনকি যারা $100 কমে যে আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন তাদেরকেও পুরা প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্টে দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তবে ফেডারেলও তো সেই পরিমাণ বরাদ্দ আছে কিনা, কারণ এটা নির্বাহী আদেশে দেওয়া আছে। ফেডারেলের বরাদ্দ মানে কি, এগুলো আসলে জিনিসগুলোকে ফেডারেল গভর্নমেন্টও অন্য একটা এজেন্সির কাছ থেকে টাকাগুলো ধার নিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে যে কিন্তু এটা ফিমা। কতদিন দিবে, কত পর্যন্ত দিতে পারবে? এটা এটা যেটা জি এটা খুব সম্ভব জি স্যার। এটা জুলাই ডিসেম্বর মাসের, আমার মনে হয় এটা এটা তো বলা হচ্ছে যে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত দেওয়া হবে। তবে ধারণা করা হচ্ছে যে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত যাইতে পারে এবং নাও যাইতে পারে। তবে তার আগেই মানে যদি যে কোনো আমরা সময় বন্ধ নতুন হয়ে একটা যেতে পারে। প্যাকেজ, হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে যেতে পারে, যেহেতু ফান্ড যদি শেষ হয়ে যায়। ফিমার জিনিসটা হচ্ছে তারা বলছিল যে আমরা যা 400 কত বিলিয়ন ডলার আমরা আমাদের ফান্ডে আছে আমরা দিতে পারবো, কিন্তু এটা যদি শেষ হয়ে যায় তাইলে কিন্তু তার আগে যদি আমরা নতুন এই যে স্টিমুলাস প্যাকেজ যেটা আসছে সেটা যদি সাইন হয়ে যায় তাহলে কিন্তু এটা আমাদের ওই ফিমার উপর নির্ভর করতে হবে না। তখন কিন্তু রেগুলার এই যে স্টিমুলাস প্যাকেজ থেকেই আনএমপ্লয়মেন্টটা আসবে। ওই যে এসবি লোনের কি সর্বশেষ কি অবস্থা? হ্যাঁ, এটা যদি এসবিএ একটু বলেন। লোনের ব্যাপারটা হচ্ছে যে এসবিএ লোন এতদিন পর্যন্ত এসবিএ লোনটা যারা অ্যাপ্লাই করেছেন তারা পেয়ে গেছেন। এখন কিন্তু এসবিএ লোনটা কিন্তু তাদের একটু স্ক্রুটিনিটা, তাদের দেখাশোনাটা একটু বেড়ে গেছে, যেহেতু এসবিএ অনেক অডিটর হায়ার করেছেন। যেহেতু যে অডিটররা হায়ার করেছে প্রত্যেকটা ব্যাপারে তারা কিন্তু দেখছে। আর একটা জিনিস সবচেয়ে আমার কাছে দুঃখজনক মনে হয় সেটা হচ্ছে যে অনেক যোগ্য প্রার্থীকে তারা ডিনাই করে দিচ্ছে এবং শুধু শুধু তাদেরকে রিকনসিডারেশন করার জন্য একটা প্ররোচনা দেওয়া হচ্ছে অথবা বলা হচ্ছে তুমি রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লাই করো, এবং সেই রিকনসিডারেশন করা মানে 4 সপ্তাহ অথবা 6 সপ্তাহের একটা পিছিয়ে ফেলা। সুতরাং এই ক্ষেত্রে যারা, তবে মোটামুটি 70% 75% লোন যখন অ্যাপ্লাই করেন তারা কিন্তু এটাকে অ্যাপ্রুভ করছে, এবং অ্যাপ্রুভ কম করলে আপনি আবার নতুন করে একটু বাড়ানোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিছু কাগজ দিতে হয়, এখন সবাই জেনে গেছে কি কোন কোন কাগজ দিতে হয়। তার ট্যাক্স রিটার্নের ট্রান্সক্রিপ্টের রিকোয়েস্ট দিতে হয়, তার নতুন করে একটা অ্যাপ্লিকেশনের প্রোটোটাইপ তৈরি করতে হয়, এবং আরেকটা নতুন অ্যাপ্লিকেশন লিখতে হয় যে আমি পাওয়ার যোগ্য এবং আমাকে যে ডিনাই করা হয়েছে সেটার সাথে আমি একমত নই, এই দেখো আমার ডকুমেন্ট। এটা দিয়ে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করলে 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ পর্যন্ত তারা পিছিয়ে যায়, এবং পিছিয়ে গেলে ইন দ্য মিন টাইম তারা যখন একটা লোন অফিসারের সাথে যখন যোগাযোগ করে তখন এটা ক্লিয়ার হয়ে যায়, এটা তারা লোনটা পেতে পারে। আর এখানে পিপিপি তো শেষ হয়ে গেছে। পিপিপি লোনটা শেষ হয়ে গেছে, যে অনেক ক্ষেত্রে রিপোর্টটা কখন দিতে হবে? রিপোর্টটা দিতে হবে যে আসলে পিপিপি লোন আপনার যেদিনই আপনার টাকাটা শেষ হয়ে গেল সেদিনই আপনি রিপোর্টটা দিতে পারেন। এবং এখনো পর্যন্ত পিপিপি লোনের ব্যাপারে রিপোর্ট আসছে, রিপোর্টটা দেওয়ার অনুরোধ আসছে অনেকের কাছে। ব্যাংক থেকে, যে সমস্ত ব্যাংক থেকে তারা পিপিপি লোন পেয়েছে তাদের কাছ থেকে চিঠি আসছে যে তোমরা এটাকে ফরগিভনেসের জন্য অ্যাপ্লাই করো। সুতরাং আমি বলবো যারা এখনো আনএমপ্লয়মেন্টে আছেন তারা যদি পিপিপি লোন পেয়ে থাকেন, কিন্তু তাদের প্ল্যান করতে হবে যে তারা পিপিপি লোনটা কখন নেবে। অর্থাৎ পিপিপি আনএমপ্লয়মেন্ট আর পিপিপি লোন আমি আগেও বলেছি একসাথে নেওয়া যাবে না। সুতরাং আপনারা যখন আনএমপ্লয়মেন্ট নেবেন না অথবা আনএমপ্লয়মেন্ট থেকে বেরিয়ে আসবেন তখন পিপিপি লোনটা খুব তাড়াতাড়ি আপনারা নিয়ে নিতে পারবেন। এটা নিলে হবে কি, এটা ফ্রি মানি। আপনারা যদিও মনে করেন যে আনএমপ্লয়মেন্টটা নিলেন, এবং আনএমপ্লয়মেন্টও ফ্রি মানি এক ধরনের, পিপিপিটাও ফ্রি মানি, সুতরাং দুইটা ফ্রি মানি একসাথে একই সময় নিতে পারবেন না। সুতরাং একটা বন্ধ রাখতে হবে আর একটা নিতে হবে। সুতরাং যখন পিপিপি আনএমপ্লয়মেন্ট যখন আপনারা নেবেন না, যখন কাজে যোগদান করবেন তখন পিপিপিটা নিতে পারবেন। মনে করেন আপনি একজন ট্যাক্সি ড্রাইভার, আপনি এখন আনএমপ্লয়মেন্টে আছেন, আপনি আপনার মনে করেন যে $10,000 আপনার পিপিপি লোন আপনার ব্যাংকে পড়ে আছে, তখন আপনি চিন্তা করতে হবে যে এই $10,000 আমি কিভাবে খাবো। এটা যদি আমি খেতে না পারি তাহলে কিন্তু এটা লোন হয়ে যাবে, এটা আপনার 1% ইন্টারেস্টে ফেরত দিতে হবে। অনেকে মনে করে যে ঠিক আছে 1% ইন্টারেস্ট, আমার তো ক্রেডিট কার্ডের বিলও আসে 19% ইন্টারেস্ট রেট, সুতরাং আমি এই টাকাটা লোন হিসেবে নিয়ে ফেরত দিতে পারবেন। এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। তবে আপনারা যদি ফ্রি নিতে পারেন এটা, তাহলে এটা তো আরো ভালো হয়, এটা ইন্টারেস্টও দিতে হলো না, টাকাটাও আপনার নিজের হয়ে গেল। সুতরাং
এটা একটু চিন্তা করে দেখবেন। পিপিপি লোনটা যখন সে খরচ করে তখন তার কাজের সেটা কি হবে, তখন কাজটা কিভাবে করবে? কাজ করতে পারবে, পুরোদমে কাজ করতে পারবে, কোনো অসুবিধা নেই, কাজ করতে পারবে আপনি পুরোদমে, ফুল টাইম কাজ। এটার জন্য আপনি পিপিপির যে অ্যামাউন্টটা আছে ওখান থেকে যদি সপ্তাহে সপ্তাহে যদি মনে করেন আপনার 10,000 টাকা আসলো, আপনি 10,000 টাকার 10 সপ্তাহের মধ্যে নিবেন, অথবা 12 সপ্তাহের মধ্যে নিবেন, অথবা 14 সপ্তাহের মধ্যে নিবেন, 16 সপ্তাহের মধ্যে নিবেন, ম্যাক্সিমাম 24 সপ্তাহের মধ্যে আপনি এটাকে ভাগ ভাগ করে প্রতি সপ্তাহে আপনার বেতন হিসেবে নিলেন। এটা তখন সেই অ্যামাউন্টটা আপনি দেখাবেন যে মাপ মাপ চাওয়ার জন্য আপনি কন্ডিশন ফুলফিল করেছেন, সুতরাং আপনি মাপ পেয়ে যাবেন। কিন্তু পিপিপিতে একটা আছে, গাইডলাইন আছে যে এটা এই খরচের একটা খাত, সেই খাতটা কি? খাত হচ্ছে 60% আপনার বেতন, 40% আপনার আপনার ইউটিলিটিস, লিজ এবং ইন্টারেস্ট। সুতরাং 60% মনে করেন যে আপনি $10,000 যদি আপনি পিপিপি লোন পান, $6,000 আপনার বেতন হিসেবে নিতে হবে, আর বাকিটা অন্য, এবং সেগুলো যখন রিপোর্ট করবে রিপোর্টের মধ্যে সেভাবে হিসাব দিতে হবে। এইটা আর যে টাকাটা খরচ হবে না সেটা আবার লোন হিসেবে 1% ইন্টারেস্ট, সেটা লোন হিসেবে গণ্য হবে। সেইটা এই বিষয়টা। অনেক ধন্যবাদ সারার ভাই। আমরা শেষ করব ওই যে বাড়ি ভাড়ার যে বিষয়টা, ওইটার কোনো সর্বশেষ কি অবস্থা? এটা বাড়ি ভাড়ার যে 4 মাসের যে বাড়ি ভাড়ার কি অবস্থা সেই বিষয়টা বাড়ি ভাড়ার রেয়াত আমার তো জানা মতে এরকম আমাদের কমিউনিটির মধ্যে লোকজন কি পেয়েছে কিনা আমি জানি না, কারণ অনেকেই কিন্তু চেষ্টা করছিলেন, কিন্তু দেখা যায় যে তাদের আগের যে ফেব্রুয়ারি মার্চ মাসে যে বেতন ছিল, আনএমপ্লয়মেন্টের কারণে তাদের বেতন অথবা তাদের মানে ইনকাম আরো বেড়ে গেছে, সুতরাং অনেকে অ্যাপ্লাই করতে চাইলেও অ্যাপ্লাই করেন নাই শেষ পর্যন্ত। যারা করেছেন তাদের মধ্যে হয়তো 2-1 জন হয়তো আনএমপ্লয়মেন্ট পেতে পারেন, তাদের মানে ওই কি বলে এটাকে রিলিফটা পেতে পারেন। এখন সেটা পেয়েছেন কিনা আমার কাছে কোনো খবর আসে নাই এই পর্যন্ত। যাদের কাছে এসছে তারা তাদেরকে কংগ্রেচুলেট করছি। এবং কিন্তু এটা কিন্তু ওই রিলিফটা অত যেটা মনে করেছিলাম যে পুরো মাসের বেতন ওইরকম কিছু না, মাসের বেতনের 10%, 20% যে পরিমাণ ক্ষতিগ্রস্ত তারা হয়েছে, যে পার্সেন্টেজ, সেই টাকাটা তারা পেয়েছে। সুতরাং মাসে হয়তো $200-300 তারা একটা ভর্তুকি পেয়ে যেতে পারে, মানে পুরো টাকাটা পাবে না, পুরো টাকাটা পাবে না। ওইটা একটা ধারণা ছিল যে ভাড়া দেওয়া লাগবে না, এরকম একটা বিষয় ছিল। হ্যাঁ, ওটা একটা ধারণা ছিল, মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল, কিন্তু টেকনিক্যালি যে লটা যেভাবে লেখা হয়েছে এতে কিন্তু তারা পাবে না, লোকজন পুরাই রিলিফটা পাবে না। রিলিফ পাবে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত তারা ছিল, সেই পরিমাণ ক্ষতিগ্রস্তের জন্য তারা রিলিফটা পাবে। আপনার যদি ভাড়া হয়, ঘর ভাড়া হয় 1,000 টাকা, আপনি যদি 10% যদি ক্ষতিগ্রস্ত হন, তাহলে আপনি 100 টাকা আপনি রিলিফ পাবেন। এখানে তো 4 মাসে 400 টাকা। এখানে একটা বিষয় যে ছিল, ডিসেম্বর পর্যন্ত কাউকে উচ্ছেদ করা যাবে না, তো সেই ক্ষেত্রে এটা কি বহাল আছে? এটা বহাল আছে। এটা প্রেসিডেন্ট, এই ক্ষেত্রে কি হবে? যারা ভাড়া দিচ্ছে না তাদের কি হবে ভবিষ্যতে? যারা ভাড়া দিচ্ছে না তাদেরকে জানুয়ারিতে গিয়ে যদি আইন যদি চেঞ্জ না হয়, তারা এভিকশন লেটার পাবে। তারা মানে ওই ব্যাংক ডেটে সবকিছু দিতে হবে। না, এভিকশন লেটার পেলে তারা যদি কোর্টে যায় তাদেরকে উচ্ছেদের জন্য বলা হবে। এখন উচ্ছেদ যদি কেউ হইতে চায়, তারা তো আর পেছনের ভাড়াটা যদি দেয় তো তারা উচ্ছেদ হবে না। আর যদি না দেয়, নর্মাল নিয়মে যেটা হয়, আমরা তো জানি সাধারণত যখন বাড়িওয়ালা ভাড়াটিয়া যখন গন্ডগোল হয়, তখন ভাড়াটিয়া বলে যে আমি ভাড়া দিতে পারছি না, দিব না। তখন বাড়িওয়ালা বলে যে তুমি এখান থেকে বাইরে যাও। তখন ভাড়াটিয়া যদি বলে যে আমার কোনো টাকা নাই, তোমাকে আমি দিতেও পারতেছি না, তাহলে আমি বাড়ি যাবো। এখন এটাই হচ্ছে একটা নেগোসিয়েশন। জাজ বলবে যে ঠিক আছে, তুমি আগামী ফেব্রুয়ারি মাস থেকে বেরিয়ে যাবা, তখন তার নতুন আরেকটা বাড়িওয়ালা জোগাড় করতে হবে। এই যে বিষয়গুলো আপনি অ্যাকাউন্টেন্ট হিসেবে বা সিপি হিসেবে, তো এই বিষয়গুলো যখন যারা দেখেন যে এরকম ঘটনার যারা শিকার হয় বা যারা এই ঘটনাগুলো ঘটায়, ভাড়া না দিয়ে ওই উচ্ছেদ হয় বা জাজের মাধ্যমে উচ্ছেদ হয়, ইভিকশন হয়, তো তাদের ভবিষ্যতে কি সমস্যা হইতে পারে? এটা আসলে এখানে নিউ ইয়র্ক স্টেটে কিন্তু একটা রেজিস্ট্রি আছে, যেখানে কেউ কোনো বাড়িওয়ালা যদি চায় যে তার কোনো ব্যাড ভাড়াটিয়া ছিল, তখন তাদের নাম ওখানে দিতে পারে এবং সেই নাম অনুসারে তাকে, আর যদি কোনো লসুট হয়, সেই টাকাটা পাওয়ার জন্য যখন উচ্ছেদ হবে, তখন কিন্তু একটা এভিকশন জাজ বলবে যে তুমি এভিক্টেড হয়েছো এবং তুমি ওকে এই $6,000 ভাড়া দিয়ে যাবা। এখন যদি আপনি ভাড়া না দেন, আপনি উচ্ছেদ হয়ে গেলেন, তারপরে সেই $6,000 কালেক্ট করার দায়িত্বটা হচ্ছে বাড়িওয়ালার। তখন বাড়িওয়ালা মার্শালের কাছে গিয়ে সেই টাকাটা
অথবা আরেকজন লয়ার নিয়োগ করবে যে টাকাটা কালেক্ট করার জন্য। এখন আপনি যদি না পান, তখন আপনি যদি কালেক্ট করতে না পারেন, তখন আপনি এটা ক্রেডিট রিপোর্ট করলেন এবং আপনি ওই যে ব্যাড টেন্যান্ট রেজিস্ট্রিতে তার নাম লিখে দিলেন। এই ধরনের বিভিন্ন বিভিন্ন ব্যাপার আছে আর কি। এটা তো আপনার লয়ারই বলে দেবে। আপনি যখন কোন লয়ারের কাছে যাবেন, সে বলবে যে এই পদ্ধতি আছে, তোমার এইটা করতে হবে। তুমি মার্শালের কাছে গিয়ে তুমি তার টাকাটা উসুল করার চেষ্টা করতে পারো, অথবা তার বিভিন্ন কাজ, সে যদি কাজ করে তার কাজের ওখানে গার্নিশমেন্ট ফিট করতে পারো। ওই যে আর স্টিমুলাস প্যাকেজের কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? যে সর্বশেষ যে স্টিমুলাস প্যাকেজের তথ্য, আজকে তো ভ্যাকেশন থেকে সিনেটররা এসছে এবং আগামী 15 তারিখ বোধহয় কংগ্রেসের যারা ভ্যাকেশনে ছিল তারাও আসবে। তখন মোটামুটি আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা একটা জানতে পারবো যে নতুন স্টিমুলাস কি হচ্ছে। জি। আর সারার ভাই, যে যারা আনএমপ্লয়মেন্ট এসবি লোনের এই সুবিধা অসুবিধা তো নিশ্চয়ই আছে, সেই বিষয়টা যদি একটু বলেন সংক্ষেপে। হ্যাঁ, এসবি সবাই প্রশ্ন করে যে এসবি লোনটা নিচ্ছি, এটা কি করতে পারবো। অনেকে কিন্তু আমার অনেক ক্লায়েন্ট কিন্তু এসবি লোন নেয় নাই, সেই জন্য 2 মাস পরে কিন্তু এসবি লোন অটোমেটিক্যালি এটা ডিফল্ট হয়ে যায়, এটা কলাপস হয়ে যায়। সুতরাং 2 মাস পর্যন্ত যদি আপনি কোনো একটা এসবি লোন যদি না নেন, ওরা অটোমেটিক্যালি সেই টাকাটা উইথড্র করে নেয়, তারা অন্য কাউকে দেওয়ার জন্য সেই টাকাটা নিয়ে নেয়। এসবি লোনের আর হচ্ছে রেট হচ্ছে 3.75। সুতরাং অনেকেই মনে করে যে 3.75 এটা হাই রেট, এটাতে নিব কেন। আর যেটা আর অনেকে ভয় পায় যে এই টাকাটা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো। আসলে এই টাকার নোট অনুযায়ী কিন্তু এটা খুবই রেস্ট্রিক্টেড। তো এখন মনে করেন যে আমাদের কমিউনিটির মধ্যে অনেকেই আছেন মনে করেন যে সেলফ এমপ্লয়েড, তারা তো তাদের ব্যবসায় মানে তারা নিজের। সুতরাং তারা যদি আমার লজিক অনুযায়ী তারা যদি তাদের নিজের ঘর ভাড়াটাও যদি এসবিআই লোনের থেকে নিয়ে যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু এটা কিন্তু না, এটা বেআইনি হবে না। কারণ এসবিআই লোনটা নেওয়া হয়েছে তার নিজের জন্য, নিজের কাজের জন্য, নিজের চলার জন্য। আর যারা মনে করেন যে আপনি মনে করেন যে একটা রেস্টুরেন্টের মালিক, আপনি এসবিআই লোনটা পেয়েছেন যে রেস্টুরেন্টের কর্মচারীদের বেতন অথবা মালপত্র কেনার জন্য অথবা রেস্টুরেন্টের ভাড়া দেওয়ার জন্য। এখন ওটা না করে যদি আপনি আরেকটা রেস্টুরেন্ট বানান, তাহলে কিন্তু এটা আপনি লোনের শর্তটা ভঙ্গ করলেন। এখন লোনের শর্ত ভঙ্গ করলে এসবিআই কিন্তু আপনাকে এর পরের দিনই কিন্তু টাকাটা ফেরত চাইতে পারে এবং 3 গুণ ফেরত চাইতে পারে অথবা 1.5 গুণ ফেরত চাইতে পারে অথবা আপনার বিরুদ্ধে একটা লসুট শুরু করতে পারে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। আপনি যদি কোনো কিছু করতে চান, এটা যেটা আইনের বাইরে, সেটা কিন্তু এসবিআই কে জানিয়ে করতে হবে। মনে করেন আপনি একটা নতুন গাড়ি কিনলেন এসবিআই লোন দিয়ে, কিন্তু সেটা এসবিআই এর কাছ থেকে আগে পারমিশন নিতে হবে, যাতে তারা সেই গাড়িটা অথবা সেই নতুন কোনো জিনিস আপনারা যেটা কিনতে চাচ্ছেন, সেই জিনিসটা তাদের লোনের জন্য লোনের একটা বলে লিয়েন লাগিয়ে রাখতে পারে, যাতে কোনো সময় আপনি গাড়িটা বিক্রি করলে যাতে তারা তাদের টাকাটা উসুল করতে পারে। আর আনএমপ্লয়মেন্টের সুবিধা অসুবিধা যদি একটু বলেন। আনএমপ্লয়মেন্টের সুবিধা এবং অসুবিধা বলতে তো কিছুই নেই। আনএমপ্লয়মেন্ট আপনি এটা হচ্ছে আপনার একটা অধিকার, আপনি কাজ করেছেন, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স দিয়েছেন, আপনি যদি সত্যিকার অর্থে আনএমপ্লয়মেন্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এটার বেনিফিট মানে কি, এটার যে ইন্স্যুরেন্সের আপনার যে স্বল্প স্বল্প সময়ের জন্য যে আপনি কর্মহীন হয়েছেন, সেই কর্মহীনতার যে বেকার ভাতা, সেটা তো আপনার পাওয়ার যোগ্য। সুতরাং এই ক্ষেত্রে যেটা আমার যেটা উপদেশ অথবা যেটা বলতে পারছো অনুরোধ, যে যদি সত্যিকার অর্থে আপনি কাজে না থাকেন, যদি সত্যিকার অর্থে আপনি যদি বেআইনি ভাবে যদি কোনো আনএমপ্লয়মেন্ট বেনিফিট না নিয়ে থাকেন, তাহলে আপনার ভয়ের কিছু নাই। যদি আপনি বেআইনি ভাবে যদি আনএমপ্লয়মেন্টের বেনিফিট নিয়ে থাকেন, তাহলে একটু পরামর্শ করেন, কোনো যারা পরামর্শক আছেন তাদের সাথে বুঝে নিন কি করতে হবে এবং এটাকে কারেক্ট করার জন্য, এটাকে সঠিক পথে নিয়ে আসার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা। আপনি যদি তবে সঠিক পথে যে কোনো জিনিস নেওয়ার একটা মাত্র পদ্ধতি, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ভাষায় যেটা হচ্ছে এরর কারেকশন। আপনি কোনো একটা এরর করলে সেটাকে আরো দীর্ঘস্থায়ী না করে সে ওখানেই স্টপ করবে। সুতরাং আমার অনুরোধ যারা ওখানে স্টপ করে দিবেন। যারা সামনে বছর ট্যাক্স ফাইল করবে, আর্ন ইনকাম ক্রেডিট ইত্যাদি ক্রেডিট যারা পাওয়ার যোগ্যতা হবে, তারা সেই বিষয়টা তাদের কোনো এফেক্ট করবে কিনা? তাদের জন্য এফেক্ট করবে। তাদের মনে করেন যে যারা আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন তাদের ইনকাম বেড়ে যাবে, তাদের ট্যাক্স দিতে হবে। যারা মনে করেন যে যদিও আমরা আগেও আলোচনার সময় বলেছি যে প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্টটা তাদের মেডিকেলের জন্য কোনো ব্যাপার হবে না, কিন্তু রেগুলার আনএমপ্লয়মেন্টটা তাদের মেডিকেলে কাউন্ট হবে। সুতরাং আপনাদের এটা মনে রাখতে হবে
যে রেগুলার আনএমপ্লয়মেন্টটা অনেক কিছুই নির্ভর করবে। প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট যেটা, সেটা হয়তো আপনাকে কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনার আপনার ইনকাম এবং অন্যান্য অপরচুনিটির জন্য ধার্য হবে না। আর যারা বাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য একটা ব্যাপার হচ্ছে যে আপনারা যদি দীর্ঘদিন যদি আনএমপ্লয়মেন্টে থাকেন, তাহলে কিন্তু বাড়ি কেনার ব্যাপারে কিন্তু তাদের একটা ক্ষতির সম্মুখীন অথবা তাদের একটা বাধার সম্মুখীন হতে পারে। কারণ লোন যারা দিবে তারা বলবে যে তুমি তো গত বছর পুরোটাই আনএমপ্লয়েড ছিলা, তুমি যে ভবিষ্যতে যে তোমার এমপ্লয়মেন্ট থাকবে তার প্রমাণটা কি? সেই জন্য এখন প্যান্ডেমিকের কারণে কিন্তু এই যে লোন আন্ডার রাইটিং এর অনেক পরিবর্তন হয়েছে। সুতরাং আপনার ওই দিকটাও চিন্তা করতে হবে। যদি কারো বাড়ি কেনার যদি ইচ্ছা থাকে, তারা তাদের লোন অফিসারের সাথে একটু যোগাযোগ করবেন, যারা মর্গেজ ব্রোকার আছে তাদের সাথে যোগাযোগ করে ট্যাক্স ফাইলিং এর ব্যাপারটা চিন্তা ভাবনা করে করবেন। আর যারা ধরেন যখন ট্যাক্স ফাইল করবে, আর্ন ইনকাম ক্রেডিটের জন্য যে নির্ধারিত তার একটা ইনকামের যে বিষয়, সেটা তো আনএমপ্লয়মেন্ট থাকলে সে পরিমাণ ইনকাম যদি তার না হয়, তখন কি সে ক্রেডিট পাবে? সে ক্রেডিটটা, এই ক্রেডিট গুলো সাধারণত পাবে তারা আর্ন ইনকাম ক্রেডিটের জন্য যারা কাজ করেছেন সেই কাজের উপর ভিত্তি করে যে ইনকামটা হয়েছে সেটার উপরে। তার বাইরে যে মানে সমস্ত আনএমপ্লয়মেন্টটা কাজগুলো সেখানে হয়েছে ধরা হবে না, ধরা হবে না। আনএমপ্লয়মেন্টের যে ইনকামটা। জি 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 জি। তো সেক্ষেত্রে যদি সেটা ক্রেডিটে কোয়ালিফাই না করলে পরে ক্রেডিট সে পাবে না। সে পাবে না, রাইট। আর এখন এই যে এই আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা থেকে কি এমনি আর কোনো ক্রেডিট কর্তন করা হবে কিনা ভবিষ্যতে? আনএমপ্লয়মেন্ট না, আর কোনো ক্রেডিট কর্তন করা হবে না, শুধুমাত্র তার ইনকামটা বেড়ে যাবে, তার ট্যাক্স দিতে হবে। এবং যারা আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন তারা যাতে ট্যাক্স কেটে রাখেন, অথবা ট্যাক্স যদি পেমেন্ট করতে হয় সেই ট্যাক্সের জন্য একটা সুবিধাজনক অথবা উল্লেখযোগ্য 10% অন্তপক্ষে টাকা যাতে তারা তাদের অ্যাকাউন্টে রাখেন, এবং প্রয়োজন বোধে তারা এস্টিমেটেড ট্যাক্স পে করে দিয়ে থাকেন, যাতে তারা ভবিষ্যতে ফাইল করার পরে যাতে প্রচুর ট্যাক্স নিজের ঘাড়ের উপর না আসে। ধন্যবাদ সাগর ভাই। সর্বশেষ কি পরামর্শ দিবেন আমাদের কমিউনিটিকে? সর্বশেষ পরামর্শ হচ্ছে যে এখন মনে করেন বছর তো শেষ হয়ে আসলো, আপনারা যারা কাজ করছেন অথবা যারা আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাচ্ছেন অথবা যারা পিপিপি লোন পেয়েছেন, তবে আমি অনুরোধ করব আপনারা পিপিপি লোনের ব্যাপারে এখন থেকে একটা প্রস্তুতি গ্রহণ করুন, যাতে পিপিপি লোন গুলা সৎ ব্যবহার করতে পারেন এবং এটাকে ফরগিভনেসের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সুতরাং আপনারা কখন টাকাটা এসেছিল এবং এটা নির্ভর করে আপনি যদি জুন মাসের আগে আসছে না জুন মাসের পরে আসছে, কারণ দুটো আইন ছিল এখানে, একটা হচ্ছে 8 সপ্তাহ আইন আর একটা হচ্ছে 24 সপ্তাহ আইন। এখন এই জিনিসগুলো হিসাব করে একজন সিপি এর সাথে যোগাযোগ করে অথবা একজন লয়ারের সাথে যোগাযোগ করে এটা ফরগিভনেসের জন্য এটা কি সাগর ভাই কি মনে আছে যে 8 সপ্তাহ আর যে 24 সপ্তাহ, রাইট? সেটা সেটা কোন সময়টা পর্যন্ত 8 সপ্তাহ ছিল? এটা হচ্ছে যখন আমার মনে হয় জুন মাসের 15 তারিখের পরে যারা পিপিপি লোন পেয়েছে তাদের 24 সপ্তাহ, আর এর আগেরটা 8 সপ্তাহ। তবে 8 সপ্তাহ যারা পেয়েছে তারা কিন্তু অপশনালি তারা ইচ্ছা করলে 24 সপ্তাহের ওই আইনটাকে তারা ফলো করতে পারবে। সেই সুযোগটা তাদের জন্য থাকবে। সুতরাং হ্যাঁ, জি থাকবে। সুতরাং বেসিক্যালি আমি সবাইকে বলি যে 24 সপ্তাহের জন্য প্রস্তুত হন। 24 সপ্তাহ নিতে পারবেন, 24 সপ্তাহ কমও নিতে পারবেন, তবে ওই টাকাটা বেতন হিসেবে নিতে হবে 60%, 40% ইচ্ছা করলে 100% বেতন হিসেবে নেওয়া যাবে, ইচ্ছা করলে 60% বেতন হিসেবে নেওয়া যাবে, ইচ্ছা করলে 40%। 60% বেতন হিসেবে নিলে 40% অটোমেটিক্যালি রেন্ট, তারপরে অন্যান্য ইউটিলিটি এগুলোর জন্য মাফ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সাগর ভাই। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।